এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সপ্তম অধ্যায়ের অনুশীলনীর সাধারণ প্রশ্নোত্তরগুলো। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে দেখো প্রথম যে প্রশ্নটা, যে দেখাও যে একটি তরঙ্গ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে। শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে। দেখো, তরঙ্গ হচ্ছে একটি মাধ্যমের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটি প্রক্রিয়া। এটা তরঙ্গ সংজ্ঞার মধ্যে হচ্ছে গিয়ে আছে। তো নিচে দুইটা এক্সাম্পল হচ্ছে গিয়ে দিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করেছে দেওয়া হয়েছে। দেখো, তো আমাদের আশপাশের মানুষ যখন কথা বলে তখন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ শক্তি হিসেবে আমাদের কানে এসে পৌঁছায়। এতে আমরা শব্দটা শুনতে পারি। মানে যখন আমাদের আশপাশের মানুষ বা আমরা যখন কথা বলি তখন যে কি হয়, শব্দ কিন্তু এক প্রকার শক্তি। এই শক্তিটা কি করে যে বাতাসের মধ্য দিয়ে এটা ট্রাভেল করে তারপরে আরেকজন হচ্ছে কানে হচ্ছে গিয়ে পৌঁছায়। তো আমরা হচ্ছে গিয়ে এতে করেছে কি করতে পারি, যে শব্দ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারলাম, এক জায়গা থেকে অন্য জায়গা হচ্ছে গিয়ে পৌঁছে যেতে দিতে পারলাম। আবার যদি কোনো জলাশয়ের পানিতে কিছু নিক্ষেপ করা হয় তাহলে যে ঢেউ সৃষ্টি হয় তা তরঙ্গ আকারে সঞ্চালিত হয়ে ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়ে। এতে নিশ্চিতভাবে বোঝা যায় যে শক্তি সঞ্চালিত হয়েছে। তোমরা হচ্ছে কি আরেকটা ব্যাপার হচ্ছে বুঝতে পারো, যে মনে করো তোমার হাতে একটা রশি আছে, বড় একটা রশি আছে, ওইটা দিয়ে তুমি হচ্ছে এইভাবে এরকম হচ্ছে করো, তখন যে দেখবা যে রশিটা এরকম করতে করতে সামনে দিকে চলে গেছে। ওকে, তো রশির অপর প্রান্তে যদি হচ্ছে কেউ থাকে বা কোনো বস্তু যদি থাকে, দেখবা হচ্ছে আঘাত করে ওই বস্তুটাকে কি করছে, ফেলে দিছে। তো এতে করছে কি বোঝা যায় যে তুমি হাত দিয়ে যে শক্তি দিয়েছো, তুমি হাত দিয়ে ধাক্কা দিলেও কিন্তু বস্তুটা হচ্ছে পড়তো, বাট রশির মধ্যে দিয়ে তুমি যখন হাত দিয়ে আঘাত করছো বা হাতটা যখন ঝাড়া দিছো, তখন এই হাতের শক্তিটা রশির মধ্য দিচ্ছে গিয়ে অন্য পাশে বস্তুকে যখন আঘাত করছে তখন পড়ে গেছে। বস্তুটা পড়ছে কেন? ওর মধ্যে শক্তি ট্রান্সফার হওয়ার কারণে বা শক্তি যাওয়ার কারণে হচ্ছে পড়ছে। তো এখান থেকে বোঝা যায় যে তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি স্থানান্তর হয়ে থাকে, বা তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে। এর পরের প্রশ্ন, শীষ দিলে শব্দ হয় কেন? শীষ দিলে শব্দ হয় কেন? তো দেখো, শীষ দিলে আমাদের মুখের ভেতর থেকে বাতাস সরু ছিদ্র দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায়। তো এই সময় বাতাস বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে শব্দ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ আমাদের কানে এসে কম্পন সৃষ্টি করে এবং আমরা শব্দ শুনতে পাই। দেখো, শব্দ শুনতে হলে বা শব্দ কোথাও তৈরি হতে গেলে সেখানে অবশ্যই কম্পন তৈরি হতে হবে। তো যখন আমরা শীষ দিই, হ্যাঁ, তখন যে কি হয়, আমরা শীষ দেওয়ার সময় কিন্তু আমাদের মুখের আকৃতি বা জিহ্বাটাকে অন্য পজিশনে নিয়ে যায়। এতে করে কি হয়, যে বাতাস যখন আসে তখন সেই বাতাসে বা মুখের বিভিন্ন জায়গায় বাধা পেয়ে একটা কম্পন সৃষ্টি হয়। আর এই কম্পনের ফলে কি হয়, সেই শীষ বা শব্দটা হচ্ছে গিয়ে তৈরি হয় এবং খুব হাই ফ্রিকোয়েন্সির, খুব উচ্চ কম্পাঙ্কের হচ্ছে গিয়ে কিন্তু শব্দ তৈরি হয়। ঠিক আছে, এই জন্য হচ্ছে গিয়ে শীষ দিলে শব্দ তৈরি হয়। এরপরে যে প্রশ্ন, যে তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যম প্রবাহিত হয় না, নিজ অবস্থানে তার সরল ছন্দিত স্পন্দন হয়। এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, কথাটা সত্য। যে দেখো, তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যম প্রবাহিত হয় না, নিজ অবস্থানে তার সরল ছন্দন স্পন্দন হয়। কথাটা সত্য। তো একটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। দেখো, যখন নদীর পানিতে ঢেউ সৃষ্টি হয় তখন যদি আমরা কচুরিপানার দিকে তাকাই তবে দেখা যাবে যে কচুরিপানাটি উপরে উঠছে আর নিচে নামছে এবং ঢেউ চলে যাবার পরেও আবার আগের অবস্থায় ফিরে এসে স্থির হয়ে গেছে এবং ঢেউয়ের সাথে কচুরিপানাটি মোটেও তীরে এসে আছড়ে পড়েনি। এতে হচ্ছে কি বোঝা যায়, যে পানিটা জাস্ট উপরে এবং নিচে নামছে, সাথে সাথে কি হয়েছে, যে ওর ওইখানে যে কচুরিপানা ছিল ওইটাও উপরে এবং নিচে নামছে। এতে হচ্ছে কি বোঝা যায়, যে মাধ্যমের কণাগুলো যেমন পানির মধ্যে দিয়ে তো ঢেউ গেছে, তো এই পানিটা তার নিজের জায়গাতে হচ্ছে কি ছিল, মাধ্যমটা প্রবাহিত হয়েছে না, যে শক্তিটা প্রবাহিত হয়ে গেছে। তো এইটা একটা ব্যাপার দিয়েছে, তোমরা বুঝতে পারবা। এখানে হচ্ছে কি দেখো, যে এইখানে একটা বল, এই যে ঢেউওয়ালা পানির মধ্যে, দেখো এই বলটা তার নিজের জায়গা থেকে কি করতেছে, উপরে নিচে উঠতেছে। হ্যাঁ, ঢেউ কিন্তু এদিকে চলে যেতেছে, আর এইখানে যে পানিগুলো জাস্ট উপরে নিচে উঠতেছে এবং নামতেছে। এই উপরে নিচে যে উঠতেছে থেকে নামতেছে, উপরে নিচে যে ওঠানামা যে কিছু করতেছে, তো এইখান থেকে কি বোঝা যায়, যে উপরে নিচে যে ওঠানামা করতেছে, এখান থেকে কি বোঝা যায়, যে ওইখানের যে পানিগুলো ছিল ওই পানিগুলো জাস্ট উপরে এবং নিচে নামছে। ওই পানিগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না, জাস্ট ঢেউটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যম প্রবাহিত হয় না, নিজ অবস্থানে সরল ছন্দিত স্পন্দন হয়। এই কথাটা সত্য। এর পরের যে প্রশ্ন, যে বজ্রপাত হলে শব্দ হয় কেন? ঠিক আছে, বজ্রপাত হলে শব্দ হয় কেন? দেখো, বজ্রপাতের সময় বিদ্যুতের স্রোত মানে অনেকগুলো থেকে চার্জ একসাথে খুবই অল্প সময়ের মধ্যে আকাশে থাকা বাতাসকে প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
গরম করে ফেলে। আর আমরা জানি বাতাসের তাপমাত্রা যত চেয়ে বাড়ে বেগও তত চেয়ে বাড়ে। তো তাপমাত্রা চেয়ে বাড়ার কারণ হচ্ছে কি হয় যে এই উচ্চ তাপমাত্রায় বাতাস দ্রুত বিস্তার হয়, মানে হচ্ছে বাতাসটা দ্রুত হচ্ছে গিয়ে চলতে শুরু করে। তো এই দ্রুত চলাচলের কারণে আশপাশে বাতাসের সঙ্গে খুব জোর একটা সংঘর্ষ হয়। হ্যাঁ, এই সংঘর্ষের ফলে কি হয়, এই যে আচমকা বিস্ফোরণ বা ধাক্কা সৃষ্টি হয়। আচমকা বিস্ফোরণ বা ধাক্কা সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এতে তৈরি হয় একটি তরঙ্গ বা শব্দ, হ্যাঁ, যেটা চারপাশে ছড়িয়ে পড়ে। এটাকেই আমরা কি করি, বজ্রধ্বনি বা বজ্রপাত হিসেবে শুনতে পাই। ওকে, আচ্ছা, তো এই চিত্র এটা ছেড়ে দেওয়া লাগবে না, তোমরা জাস্ট অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে, বই চিত্র মানে অ্যান্সারের চিত্র লেখার দরকার নাই। এরপর হচ্ছে গিয়ে ৫ নম্বর প্রশ্ন, যে ওড়ার সময় আল্ট্রাসাউন্ড শব্দ তৈরি না করে ইনফ্রাসাউন্ড শব্দ তৈরি করলে বাদুড়ের কি সমস্যা হতো? আল্ট্রাসাউন্ড মানে শব্দোত্তর তরঙ্গ, মানে ২০,০০০ হার্জের চাইতে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এবং ইনফ্রাসাউন্ড মানে হচ্ছে গিয়ে শব্দের তর কম্পাঙ্ক, যাদের কম্পাঙ্ক শব্দের তর তরঙ্গ। ইনফ্রাসাউন্ড হচ্ছে কি শব্দের তর তরঙ্গ বা শব্দের তর শব্দ। তো ইনফ্রাসাউন্ডের হচ্ছে কি কম্পাঙ্ক হচ্ছে কি ২০ হার্জ থেকে কম, আল্ট্রাসাউন্ড ২০,০০০ হার্জের চাইতে বেশি, আর ইনফ্রাসাউন্ড হচ্ছে কি ২০ হার্জের চাইতে কম। বাংলা হচ্ছে কি বলে শব্দোত্তর এবং শব্দেতর তরঙ্গ বা শব্দ। তো দেখো, ওড়ার সময় আল্ট্রাসাউন্ড তৈরি করে বাদুড় তার প্রতিধ্বনি শুনে এবং পথে কোনো বাধা থাকলে তা বুঝতে পারে এবং এড়িয়ে চলে। বাদুড় যে শব্দটা তৈরি করে তা প্রায় ১,০০,০০০ হার্জের কাছাকাছি বা ১০০ কিলো হার্জের কাছাকাছি। তো ওইটা হচ্ছে কি ইনফ্রাসাউন্ডের রেঞ্জের আল্ট্রাসাউন্ডের রেঞ্জের মধ্যে পড়ে, ওটা আল্ট্রাসাউন্ডের রেঞ্জের মধ্যে পড়ে। তো যদি বাদুড় ইনফ্রাসাউন্ড অর্থাৎ শব্দ তৈরি করত, তবে বাদুড় প্রতিধ্বনি শুনতে পেত না, কারণ বাদুড় ইনফ্রাসাউন্ড শুনতে পায় না। আমরা যেমন ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জের মধ্যে শুনতে পারি, তো বাদুড়ের তো ওরকম একটা হচ্ছে কি শ্রাব্যতার সীমা আছে। ওটা হচ্ছে গিয়ে ইনফ্রাসাউন্ড কি, ইনফ্রাসাউন্ড হচ্ছে গিয়ে ২০ হার্জের থেকেও কম। তো ২০ হার্জের থেকেও কম কি মানুষ শুনতে পায় না, বাদুড়ও শুনতে পাবে না, তাই হচ্ছে কি বাদুড় পথ চলতে পারতো না। তো এই ছিল হচ্ছে কি তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনী সাধারণ প্রশ্নোত্তর পর্ব। তো এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।